দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এসএলএসটিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছে প্লাবনুর রহমান। অনুষ্ঠানের মধ্যে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন খবরের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আজকে আমাদের আলোচনার বিষয় জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা। নিশ্চয়ই আপনারা জানেন যে 17 বছরের কিশোরী লামিয়া ধর্ষণের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন এবং তাকে দাফন করা হয়েছে জুলাই শহীদ তার বাবার কবরের পাশে পটুয়াখালীতে নিজ গ্রামে। এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমার ডান পাশে আছেন, তার পাশে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও সাধারণ সম্পাদক নাগরিক সংহতি। একেবারে ডান দিকে আছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জুলাই যোদ্ধা। 3 জনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। মীর মাহবুবুর রহমান, একের পর এক ঘটনা আসলে ঘটছে অভ্যুত্থানের পরে। আমরা একটু সবশেষ ঘটনা দিয়ে শুরু করতে চাই। লামিয়ার আত্মহত্যা, এই আত্মহত্যার দায়, এভাবে চলে যাওয়ার দায় সরকার এড়াতে পারে কিনা, অন্তর্বর্তী সরকার, রাষ্ট্র? অবশ্যই সরকার এই দায় এড়াতে পারে না, রাষ্ট্র এই দায় এড়াতে পারে না। এই দায় সরকারের ততটুকু জাতি হিসেবে আমাদেরও সকলকেই এই দায়ভার নিতে হবে। আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই শহীদ পরিবারদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ তারা এই গণ অভ্যুত্থানের পর থেকে বিচারের জন্য সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, সর্বত্র দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এখন তাদের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তারা এই বিচারটি চেতে আরও ভীত সংকটাপন্ন হবে। তো এটি উচিত ছিল যে তাদের নিরাপত্তা সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে দেখা উচিত ছিল। কেন বলছেন? এখনো দরকার, এটি দরকার। হচ্ছে না কেন? এই ধরনের সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে না কেন? বাধা কোথায়? সেটি আসলে আমার কাছে এটার উত্তর নেই, কারণ আমি সরকারের পার্ট না। এটির উত্তরটি দিতে পারবে সরকারের যে কোনো একজন মানুষ। তবে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এই নিরাপত্তা বিষয়টি সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি এবং সরকারকে যত দ্রুত সম্ভব এই নিরাপত্তা বিষয়টি, যদিও 9 মাস চলে গিয়েছে, এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখনও সুযোগ আছে নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা এবং যত দ্রুত সম্ভব এই নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা উচিত। আপনারা কি করছেন? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কি করা হচ্ছে? আপনারা জানেন শুধুমাত্রই ধরেন সহায়তা কার্যক্রম নাকি এর মধ্যে আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রধান কার্যক্রম হলো এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে শহীদ পরিবাররা রয়েছে এবং আহতরা রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে পুনর্বাসন করানো। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আর্থিক সহায়তা, তাদের কর্মসংস্থান সৃষ্টি সহ আরও যেসব উপায়ে তাদেরকে পুনর্বাসন করা সম্ভব, সেই কার্যক্রমগুলো বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেগুলোকে ঠিকঠাক হচ্ছে? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের দিক থেকে কোনো চেষ্টার কমতি নেই। আমাদের যতটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা আমরা যত দিন যাচ্ছে তত কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং প্রত্যেক দিনই আমরা নিজেদেরকে উন্নত করে শহীদ এবং আহতদেরকে আরও ভালো সার্ভিস কীভাবে দেওয়া যায় সেটার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে শরীফুজ্জামান শরীফ, কীভাবে আসলে এই যে ধরেন জুলাই পরিবারের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে এবং এটা শুরু থেকে হচ্ছে এবং ইভেন এই লামিয়ার যে আত্মহত্যা করলো শেষ পর্যন্ত বিষয়টি এরকম যে সে আসলে কোনো রকম সুরাহা পায়নি। পরিবার যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেসব পরিবারের পক্ষ থেকে হুমকি, পাশাপাশি সামাজিক যে বাস্তবতা, ধর্ষিত হলে তার প্রতি একটু ভ্রুক্ষেপ, নানা রকম কথাবার্তা শুনতে হয়, সব কিছু মিলিয়ে সে আসলে একরকম রাষ্ট্রের প্রতি অনাস্থা জানিয়ে তাকে চলে যেতে হলো। অন্য কোনো সমাধান সে খুঁজে পায়নি আসলে, সে কারণেই তো আত্মহত্যা করে মানুষ। এদের নিরাপত্তা আসলে কীভাবে নিশ্চিত করবে সরকার, রাষ্ট্র? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের 2 আলোচককে শুভেচ্ছা। আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি এটা একটা জাতির জন্য গ্লানির। এই কারণে যে মানুষগুলো আমাদেরকে একটা নতুন আলোর পথ দেখিয়েছেন সেই পরিবারগুলো এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমরা যখন আলোচনা করছি, একটু আগে শুনলাম গত জুলাই অভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের একজন শহীদ মাহমুদুল হাসান রিজভী, তার ছোট ভাই, একমাত্র ভাই রিমনকে আজকে বিকালে নোয়াখালীতে কোপানো হয়েছে। তিনিও শহীদ পরিবারের একজন সদস্য। আমাদের এখানে জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে আমরা যাদেরকে পরাজিত করেছি, আপনি যদি তাদের শক্তি সম্পর্কে অবহিত না থাকেন অথবা আপনি অ্যাসেস না করে থাকেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। তাদের অর্থ,
তাদের পেশি শক্তি, অনেক রকমের অ্যারেঞ্জমেন্টগুলো তাদের এখনো অক্ষত আছে প্রশাসন থেকে শুরু করে। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রতিনিয়ত দেখবেন একটা কথা বারবার বলা হচ্ছে যে আমরা দেখে নেব, আমাদের সময় আসছে, আমরা দেখে নেব। এই দেখে নেওয়ার পরিস্থিতিটা তৈরি করলো কারা? আমি স্পষ্টভাবে মনে করি যারা জুলাই অভ্যুত্থানে বিজয়ের পতাকা তুলেছিল তাদের কতগুলো কর্মকাণ্ডের কারণে। এবং আমার ধারণা যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করা উচিত ছিল, আপনি প্রপারলি সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেননি এবং আপনার দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে গেছে। আজকে লামিয়ার এই যে আত্মহত্যার বিষয়টি আলোচনায় আসছে, ঘটনাটা আজ থেকে 1 মাস আগের। 1 মাসের মধ্যে অভিযুক্ত ছিল 3 জন, গ্রেপ্তার হয়েছিল 2 জন এবং এরা জামিনে মুক্তি পেয়ে গেছে। আজকে তারিখ কত? 1 মাসের মধ্যে 3 জন ধর্ষকের 1 জন গ্রেপ্তার হলো না। এর দায়ভার কি আমাদের উপরে আসবে না? আমার চারপাশে যারা বসে আছেন তাদের উপরে আসবে না? তার উপরে যারা আছে তাদের উপরে আসবে না? ঢাকা শহরে প্রায় প্রতিনিয়ত আমরা অসংখ্য ইস্যুতে যে কথাগুলো বলতে শুনি, আমি জিজ্ঞেস করব যারা এই কথাগুলো বলেন যে এই কিশোরীটি, এই নারীটি ধর্ষিত হওয়ার পর তার যে মেন্টাল ট্রমাটা হয়েছে, আমরা কি কেউ তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছি, তার সাথে কথা বলার চেষ্টা করেছি? না। অথচ আমি মনে করি যে শুধুমাত্র একজন ধর্ষিতাকে আপনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করবেন, এটি সায়েন্টিফিক না। ধরেন এটা কি ধরেন যে জামিনও হয়ে গেল, আমি ওই জায়গাটা আসছি। দ্বিতীয়ত হচ্ছে একটা ধর্ষণের পরে, এবং এই ধরনের প্রত্যেকটা ধর্ষণের ঘটনাই হচ্ছে অপরাধ, কিন্তু কোনো কোনো ঘটনাকে সারা দেশকে নাড়িয়ে দেয়। তো এই ধরনের একটা ঘটনা, যার বাবা ওই যে শ্রদ্ধার জায়গায়, সম্মানের জায়গায় আছেন, তার কন্যাটি যাদের হাতে ধর্ষিত হলো, এই ধর্ষক কিভাবে 1 মাসের মধ্যে জামিন পেয়ে যায়? সেখানে সরকারের যে কর্মকর্তারা, আইন কর্মকর্তা আছেন না, আছেন, তারা কি এই জায়গাটায় কোন রকমের ইনিশিয়েটিভ নিয়েছিলেন? আমরা তো অনেক জায়গায় দেখি অপরাধী গ্রেপ্তার হওয়ার পর, জামিন পাওয়ার পর জেল গেটে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ আমি মনে করি, যদি জিজ্ঞেস করেন, এই যে শহীদ পরিবারের স্বজন বলে যারা দাবি করে, রেসপন্সিবিলিটি তাদের, ব্যর্থতা তাদের। আর সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে আপনি পরিমাপ করতে পারবেন না। এই যে অবজ্ঞা, এই যে অবহেলা, এবং এই অবহেলাগুলোকে ঢাকার জন্য আপনি ছায়ার পেছনে ঘুরছেন, আপনি আওয়ামী লীগের ছায়া ধরছেন। প্রকৃত অপরাধী যারা, তাদেরকে আপনি ধরছেন না, ধরতে পারছেন না, আপনি ছায়ার পেছনে ঘুরছেন। এবং এর ভেতর থেকে আমাদের এখানে লামিয়ারা, 1 লামিয়া, আমি মনে করি না এই 1 লামিয়া অথবা 1 রিমন এখানে শেষ ঘটনা। আমি যেটা দেখতে পাচ্ছি, একদিকে পরাজিতরা ক্রমশই সংঘবদ্ধ হচ্ছে, তারা শক্তি অর্জন করছে, আর সরকার এবং এর আশপাশে যারা এর ভেতর থেকে নানাভাবে লাইমলাইটে এসেছে, টুকটাক সুযোগ সুবিধাও পেয়েছে বলে যাদের নামগুলো আছে, তারা এই যে জুলাই অভ্যুত্থানকে একটা বড় অংশ, আমি সবার কথা বলছি না, যে প্রপার যে মনোযোগটা থাকা দরকার ছিল, সেই মনোযোগটা দিচ্ছে না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে 1 মাসের মধ্যে ধর্ষণ মামলার একজন অভিযুক্ত কিভাবে ছাড়া পেয়ে যায়, তারপরে ওইখানকার বিচারকের সাথে আমাদের আইন মন্ত্রণালয় আছে না, তারা তো সারা দেশের অনেক কিছুই খবর রাখেন। তাহলে এই ঘটনা কি তারা ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করেছেন? আমার ধারণা যে যেহেতু আপনি এই বিপ্লবের ভেতর থেকে, এই পরিবর্তনের ভেতর থেকে ফসলটা ঘরে এনেছেন এবং ভোগ করছেন, সুতরাং এরপরে যা হলো, আমি রুটিন কতগুলো ওয়ার্ক করব, ট্রেডিশনাল কতগুলো কথা বলবো, এর ভেতর থেকে আমি আমার দায়িত্বটা শেষ করব। দায়িত্ব শেষ করার একটা প্রবণতা আমি দেখতে। অনেক ধন্যবাদ আসাদুল আলমান। রাষ্ট্রের মূল ফোকাসের জায়গা আসলে কোথায়? যেটি স্নিগ্ধ শুরুতেই বললো যে আলটিমেটলি যারা বুক চিতি দিল একবারে বন্দুকের সামনে, জীবন, অনেকের যারা জীবন দিল, সেই সব পরিবার এখন এই কয়েক মাসের মধ্যেই এতটা নিরাপত্তাহীনতায় থাকবে, এটা কোনোভাবে হইতে পারে কিনা? এবং তাহলে সরকার আসলে করছেটা কি? সরকারের অ্যাক্টিভিটি কি আসলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ।
আসলে গতকালকে আমাদের জুলাইয়ের শহীদ পিতার যে কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন তা খুবই হৃদয় বিদারক। আমি অবশ্যই এটা মনে করি যে আমি স্নিগ্ধর সাথে একই সুরে বলবো, এই হত্যাকাণ্ডের দায় সরকার এই দায় কোনোভাবে এড়াইতে পারে না। এই হত্যাকাণ্ডের দায় আমাদের নিজেদের। আমরা একটা ধর্ষিতা বোন তাকে কোনোভাবে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে পারিনি। আমরা জুলাই গণ অভ্যুত্থান যে স্পিরিট নিয়ে করেছি, যে আশা নিয়ে করেছি, এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জুলাইটা একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। যেরকমভাবে আওয়ামী লীগের কাছে ৭১টা ছিল একটা ব্যবসার জায়গা, বর্তমানে জুলাইটা কারো কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর কাছে একটা ব্যবসার মতো হয়ে গেছে। তারা এই জুলাইকে ব্যবহার করতেছে নিজেদের রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট পাওয়ার জন্য, এই জুলাইকে ব্যবহার করতেছে নিজেদেরকে নেতা হিসেবে উপস্থাপন করার জন্য। কিন্তু এই জুলাইয়ের ভিতরে যারা জীবন দিয়েছেন এদের কথা এখন আমার মনে হয় যে তারা এখন আর মনে রাখে না। যদি তারা মনে রাখতো একটা শহীদ পিতা তার কন্যা ধর্ষিত হয়েছে এবং ১ মাসের মাথায় জামিন পেয়ে গিয়েছে, সেখানে যারা সরকারে আছে, আমরা যারা সরকারের একটা পার্ট, আমি অবশ্যই মনে করি যে এখানে আমাদের যারা নজরদারি করে, যারা এইসব বিষয়ে খোঁজ খবর রাখে, তাদের আন্তরিকতার অবশ্যই ঘাটতি আছে। এবং আমি এটাও মনে করি যে এটা কেউ গুরুত্বই দিচ্ছে না আসলে শহীদ পরিবারগুলো কিভাবে আছে, আহতরা কিভাবে আছে। কারণ এটা তারা একজনের হাত চলে গেছে, কেউ ভুলে গেছে, একজনের চোখ চলে গেছে, নাক চলে গেছে, সেই সাফার করতেছে। কিন্তু তার উসলে যে আমরা এত বড় একটা মুক্তি পাইলাম, আমাদের জাতি এরকম একটা রেজিম থেকে মুক্তি পাইলো, আমরা ভুলে গেছি। আমার মনে হয় যে ৭-৮ মাসের মধ্যে ভুলে গেল। এটা তো খুবই দুঃখজনক যে মানুষ এখন কিছু কিছু জায়গায় বলতেছে যে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা সেটা চালাচ্ছে, আগেই ভালো ছিলাম। তো সেই ক্ষেত্রে এই মানুষকে ভুলে দেওয়া বা যে কোনো কারণেই হোক মানুষ ভুলে গিয়েছে, শুধুমাত্র মানুষ যাদের কাছে এক্সপেকটেশনস করেছিল। আমাদের একটা এক্সপেকটেশন ছিল, জাতির আশা ছিল, জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা, যারা জুলাই সরাসরি লিড দিয়েছে, তাদের কাছে আশা ছিল এমন যে তারা এই মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন একটা বাংলাদেশ সুন্দরভাবে নির্মাণ করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা উপলব্ধি করতে পারছি যে আসলে যে ফসলটা আমরা তুলে এনেছি আমাদের ঘরে, সেটা আমরা প্রকৃতভাবে ভোগ করতে পারছি না। যেটা একটু জানতে চাই, ধরেন যাদের ডাকে এইসব মানুষগুলো একেবারেই পথে নামলো, রাজপথে নামলো এবং তাদের ডাকেই আলটিমেটলি আন্দোলন সফল হলো, তারা কোথায়? তারা এইসব জায়গায় ক্রাইসিস ম্যানেজমেন্ট এইসব জায়গায় সোচ্চার কতটা, বা সরকারের উপরেই একটু প্রেশার ক্রিয়েট করা, সেই ভয়েসগুলোও কি দেখছেন এখন? আসলে আপনি বাস্তবতাটা এখন দেখতেছেন, যাদের এই বিষয়ে ভয়েস রেজ করার কথা, আমাদের কিছু কিছু কর্মকাণ্ড, আমি নিজে এটার পার্ট, আমাদের কিছু কিছু কর্মকাণ্ড মানুষের কাছে আজকে প্রশ্ন তুলছে, যে মানুষের মনের ভিতরে প্রশ্ন উদ্গারণ করেছে এই বিষয়ে যে আসলে এদের প্রতি আমরা বিশ্বাস রাখবো। এমন যে আসলে আমাদের যাওয়ার কথা ছিল শহীদের ঘরে ঘরে, আমরা সেখানে না গিয়ে আমরা যাচ্ছি সচিবালয়ে। আমাদের যাওয়ার কথা ছিল প্রত্যেকটা আহত যারা আছে তাদেরকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য। আমরা তাদের খোঁজ খবর না রেখে আমরা কিভাবে নিজেকে একটা দল হিসেবে আত্মপ্রকাশ করব সেদিকে আমরা ঝুঁকে গেছি। তো আসলে যেটি বলছিলেন, ধরেন এই যে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া, শহীদ পরিবার, সে যে ধর্ষিত হলো, তার কাছে কেউ গিয়েছে? তার খোঁজ খবর এই রাষ্ট্র রেখেছে? বা হ্যাঁ, তার কাছে অনেকেই গিয়েছে। যখন তিনি ধর্ষিত হয়েছেন সেখানে আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি ছিলেন তার ভিতর থেকে বেশ কয়েকজন দেখা করতে গিয়েছিলেন, খোঁজ খবর নিয়েছিলেন। ইভেন যে গতকালকে যখন তিনি আত্মহত্যা করেছেন, এর পরবর্তী সময়ে সেখানে আমাদের প্রতিনিধি দল ছিলেন, সার্জিস ভাই ছিলেন এবং বিএনপি থেকেও অনেকে গিয়েছেন, অনেক রাজনৈতিক দল থেকে গিয়েছেন। কিন্তু আসলে মারা যাওয়ার পরে আমাদের দরদটা বৃদ্ধি হয়, মারা যাওয়ার আগে আমাদের এটা মনে থাকে না। তো আজকে যদি আমি মারা যাই, আমাকে দেখার জন্য অনেকেই আসবে। সেই মানসিক, আপনাকে মনে হয় যে সেই মানসিক সাপোর্টটা পেলে সে আত্মহত্যার পথ বেছে নিত? আমার মনে হয় সে তো একটা ছোট মানুষ, একটা কিশোরীর মতো, তাকে আমরা সাইকোলজিক্যালি 17 বছর একেবারে কম বয়সও না, সেটা বলতে পারবেন না এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে। আমার কাছে যতটুকু মনে হয় যে এটা টিনেজের ভিতরে যদি আমরা সাইকোলজিক্যালি একটু সাপোর্ট দিতে পারতাম, হয়তো বা আমরা তার কষ্ট সম্পূর্ণভাবে লাঘব করতে পারতাম না, কিন্তু আত্মহত্যাটা আমরা এড়াতে পারতাম। এটা আমি আশা করি যে এটা আসলে আমাদের ভুল হয়েছে। পরবর্তীতে আমার মনে হয় যদি এরকম কখনো কোনো ঘটনা ঘটে, তবে এখানে আরো কিছু বিষয় আছে। ধরো জুলাই ব্যবসা যেরকম পণ্য হয়েছে, আহতদের ভিতরে কিন্তু গ্রুপিং আছে। যেরকম হসপিটালে আপনি দেখবেন যে আহতদের ভিতরে সিন্ডিকেট, এর গ্রুপে এরা অনেকে সুস্থ হয়ে গেছে, তারপর হসপিটাল ছাড়তেছে না শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়ারি হওয়ার জন্য। আসলে আমার এখন মনে হয় যে এরা যখন আন্দোলনে আমরা যখন সবাই নামছি, আমাদের উদ্দেশ্য কি ছিল যে একটা সুন্দরভাবে দেশ গঠন করা। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা অনুধাবন করতে পারছি যে আসলে আমরা সবাই নিজের ব্যক্তিগত যে লাভ, রাষ্ট্রের লাভ বাদ দিয়ে শুধুমাত্র ব্যক্তি লাভ এবং আমাদের নিজের পারিবারিক লাভের বাইরে আমরা অন্যান্য সবকিছু ভুলে যাচ্ছি এবং এটা ভুলে গেছে, যার ফলশ্রুতিতে আজকে লামিয়ারা আত্মহত্যা করে। এবং আমাদের যে ইন্টারিম আছে, আমি অবশ্যই ইন্টারিমকে দায়ী করবো। ইন্টারিম 9 মাস পরে পুলিশ প্রশাসন যদি তাদেরকে সহযোগিতা না করে, এই পুলিশদেরকে তারা চাকরিতে কেন রাখবে?
9 মাস পরে যদি গোয়েন্দা সংস্থা তাদেরকে সহযোগিতা না করে, গোয়েন্দা সংস্থা যদি তাদেরকে ইনফরমেশন না দেয়, গোয়েন্দা সংস্থা কেন ভেঙে দিচ্ছে না? বাধা কোথায়? মানে এটা কি মানে মানুষের কাছে দায়বদ্ধতা বাদ দিয়ে আবার সেই যেখানে গোপন ডিপ স্টেটের কাছে নিজেদেরকে মানে দায়বদ্ধ করে ফেলছে কিনা, এটা এখন প্রশ্ন, তাদের কাছে নতুন প্রশ্ন। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটু এটার সাথে একটু অ্যাড করতে চাই। আসলে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে এটার জন্য সরকার যেরকম দায়ী, সেরকম আমাদের সমাজ ব্যবস্থাও দায়ী। আমরা লামিয়ার ঘটনাটি হওয়ার পর থেকেই আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার সাথে বারবার যোগাযোগ করা হয়েছে, তার মেন্টাল কাউন্সিলিংয়ের জন্য আমাদের ডাক্তার প্রেরণ করা হয়েছে। ইভেন যেদিন লামিয়া আত্মহত্যা করে সেদিন সন্ধ্যাবেলাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে এবং তার মেন্টাল কাউন্সিল তাকে দিয়ে এসেছে। তখন যখন লামিয়ার সাথে কথা বলতে যাওয়া হয়েছে, তখন যেটা আমাদের কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক লেগেছে সেটি হলো সমাজের নানা মানুষের থেকে নানা রকম কথাবার্তা শোনা। লামিয়া যখন গ্রামে ছিল, তার প্রতিবেশী বা আশেপাশের মানুষজনরা তার মাকে বা তাকে এসে অনেক রকম নানামুখী কথাবার্তা বলতো, যার কারণে লামিয়ার মানসিক অবস্থাটা আরও অবনতি হয়েছে। তো আমার কাছে মনে হয় এটি আমাদের সকলের সম্মিলিত একটা ব্যর্থতা, শুধুমাত্র সরকারের নয়, আমাদের সকলের একসাথে। সামাজিক বিষয় তো অবশ্যই আছে, কারণ শুধুমাত্র লামিয়া না, যে কোনো ধর্ষণের ঘটনা ঘটলেই তো আসলে সমাজ একটু অন্য চোখে দেখে, যেখানে আসলে ওই কিশোরীর কিংবা ওই মেয়ের কোনো আসলে দায়ী নেই। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। গণতন্ত্রের কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাদেক আল আরমান, একই সঙ্গে আছেন শরফুজ্জামান শরীফ। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সমাধান কি দেখেন আসলে? মানে 7 মাস 8 মাস হতে চললো, সেই জায়গাটাই এখনো আমরা এই ইস্যু নিয়ে কথা বলছি, সমাধান কি দেখেন? নিরাপত্তা মানে আসলে এই না যে একটা সঙ্গে একটু যোগ করি, আজকেও আমাদের একটি রিপোর্ট হচ্ছে, মাঝে মধ্যে গণমাধ্যমের রিপোর্ট আসে, যারা হাসপাতালে ভর্তি আছেন, যারা বাসায় বসে চিকিৎসাধীন, তারা খুব মানে মর্মাহত, একই সঙ্গে হতাশাগ্রস্ত। সমাজ রাষ্ট্র একই সঙ্গে সহযোগিতা না পেয়ে মানে একরকম ভুলতে বসেছে এই সমাজ রাষ্ট্র তাদের। সব মিলিয়ে একটু সমাধান জানতে চাই। ধন্যবাদ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে নিরাপত্তা মানে এই না যে প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে একজন করে পুলিশ দিয়ে দেওয়া হলো, এটা নিরাপত্তা না। আমার মতে যেই ঘটনাগুলো ঘটছে, আমরা যেমন লামিয়ার উদাহরণটাই দিই, লামিয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং এটি যত দ্রুত সম্ভব যদি এটা কার্যকর করা যায় এবং এটি যদি পুরো দেশবাসীর সামনে দেখানো যায়, তাহলে কিন্তু যারা এই ইন্টেনশন নিয়ে আছে, এই ক্ষতি করার ইন্টেনশন নিয়ে, তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। তারা কিন্তু তাদের জায়গা থেকে তখন আর তাদের উদ্দেশ্য আর পূরণ করতে পারবে না। তো এরকম নানাভাবে নিরাপত্তা দেওয়া যায়। তো আমার মনে হয় যে এই রাষ্ট্রের সবগুলো ফাংশনকে এই কাজে নিয়োজিত হতে হবে, যাতে এই শহীদ পরিবার এবং আহতদের নিরাপত্তাটা নিশ্চিত হয়। আর এটা বাস্তব কথা যে গণঅভ্যুত্থানের প্রায় 8 মাস পেরিয়ে গিয়েছে, এখনই মানুষ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে শহীদ এবং আহতরা রয়েছে তাদেরকে ভুলতে বসেছে। এটি আমাদের দেশবাসীর সকলের দায়িত্ব এই গণঅভ্যুত্থান থেকে বাঁচিয়ে রাখা, কারণ এই গণঅভ্যুত্থানের ফলেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারতেছি। তো আমাদের যার যার জায়গা থেকে উচিত এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কাজ করে যাওয়া এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানো। একটা ঈদ গেল, হ্যাঁ, ঈদ তো আসলে বছরে একবার দুইবার আসে, দুইটা ঈদ। এরকম একটি অভ্যুত্থানের পরে প্রথম ঈদ, সেই ঈদেও নাকি অনেকের কাছে খোঁজ খবর পর্যন্ত নেয়নি রাষ্ট্রের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে। এনসিপির কথাই বলি, যাদের আহ্বানে আসলে তারা এখন রাজনৈতিক দল করে, তাদের পক্ষ থেকে কোনো রকম খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয়নি। পাঞ্জাবি তো আসলে দূরের কথা, ইভেন যারা হাসপাতালে আছে তারাও এই আক্ষেপ জানিয়েছেন। আপনারা তো আছেনই, জুলাই স্মৃতি ফাউন্ডেশনও আছে। মানে ঈদের মতো একটা সময়েও কেন এই সময়টুকু হলো না তাদের খোঁজ খবর নেয়ার? আমরা জানি রাজনৈতিক দলগুলা বিভিন্ন কাজে ব্যস্ততা, কিন্তু তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানো, কারণ এই শহীদ এবং আহতদের কারণেই আজকে নতুন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে তারা মুক্তভাবে রাজনীতি করতে পারছে না। এ বাদে আমরা বিগত 17 বছর দেখেছি কিভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে এই রাজনৈতিক দলগুলো। তবে আমি এটা এককভাবে শুধুমাত্র রাজনৈতিক দল বা কোনো রাষ্ট্র, এই সরকার তো ভাই, এই সরকার তো এদের সরকার প্রথমত,
জুলাই শহীদ আহত পরিবার তারা মেইন স্টেক হোল্ডার। রাজনৈতিক দল তো পরে, সে চাইলে করলো না করলেন, মানুষ ভোটে তারা ফেল করে দেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সরকার তো তার সরকার, সেই সরকার তার জন্য কি করলো? সেটাই আমারও একটি চিন্তার জায়গা। একটা পাঞ্জাবি কিন্তু কয় টাকা লাগে? অবশ্যই পরিবারগুলো যেতে পারতো ইজিলি। অবশ্যই সরকার থেকে ইজিলি চাইলে এই উদ্যোগটি গ্রহণ করা যেত। তবে আমি যতটুকু জেনেছি যে এটি আমি যতটুকু আনঅফিসিয়াল ভাবে জানতে পেরেছি যে এই শহীদ পরিবারদের এবং আহতদের জন্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে তাদের কিছু আর্থিক সহযোগিতা এবং ঈদ উপহার পাঠিয়েছে। এখন এটি কতটুকু সবার কাছে পৌঁছেছে সে ব্যাপারে আমি নিশ্চিত না, তবে এরকম একটি খবর আমি জানি। আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে একটি করে ঈদের উপহার পাঠিয়েছি, যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাইন করা একটি চিঠি সহ প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে গিয়েছে। তো আমি আসলে জানি না রাষ্ট্রের থেকে এটা কতটুকু কার্যকর করা হয়েছে, রাষ্ট্রের থেকে কতটুকু আহত এবং শহীদ পরিবারদের কাছে পৌঁছানো হয়েছে। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমি ঈদের একটা প্রোগ্রামে একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম, নামটা আমি ভুলে গেছি, যে উত্তরায় একটা ছেলে যে একটা হাত হারিয়েছে, অলরেডি সবাই চেনে। সে যেটা বলছিল আসলে মানে এই 7 মাসে মানে খুবই আক্ষেপ সুরে যে এই 7-8 মাসে যে তার চিন্তাও করেনি যে সবাই তাদেরকে আলটিমেটলি তাদের অবদান ভুলে যাবে। সরকারের ফোকাসটা কি দেখছেন এখন? মানে আমরা কি আসলে এই যে সংস্কার, সামনে নির্বাচন, মানে এইসবের মধ্যে বেশি ঘুরপাক খাচ্ছে কিনা? ধন্যবাদ। তার আগে জি, ধর্ষকদের জামিন সংক্রান্ত যে তথ্যটি বলেছিলাম আমি এটি প্রত্যাহার করছি। জি, আমি গণমাধ্যমে দেখছিলাম গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত। আপনার যে সময়, এই সময়ের মধ্যে আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভ হতো, এবং আমাদের প্রত্যাশা ছিল, কারণ আমি আগেও বলেছি যে সমস্ত ঘটনাগুলো আপনি একসাথে জেনারেলাইজ করে ফেলতে পারবেন না। মাগুরায় একজন শিশু ধর্ষিত হওয়ার পর সারা বাংলাদেশ যেভাবে কেঁপে উঠেছিল, বাংলাদেশে অসংখ্য ঘটনা কিন্তু ঘটে, সমস্ত ঘটনাটা এইভাবে স্পার্ক করে না, এইভাবে জাতিকে নাড়া দেয় না। মাগুরার যে ঘটনাটি নাড়া দিয়েছে, ঘটনা আমরা ভুলে যাচ্ছি কেন? আমি উদাহরণ হিসাবে বলি, প্রায় হাওর অঞ্চলে যে ধান লাগানো হয়, প্রায় প্রতি বছর দেখা যায় যে পাহাড়ি ঢলে বন্যা হতে পারে এবং ধান ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন মাইকিং করা হয়। যাদের ধান পেকে গেছে তারা দ্রুত ধান কেটে নেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং যাদের জমিতে ধান কেটে নেওয়ার উপযুক্ত তারা ধানটা কেটে নেওয়ার পরে তারা ফুরফুরে মেজাজে থাকেন, একেবারে বিড়ি খেতে খেতে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ান এবং দেখেন কার জমিতে কি অবস্থা। আমার এই ঘটনার সাথে আমি তুলনা করছি যাদের রেজাল্টটা ঘরে তুলে ফেলেছেন, জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে ঘরে নিয়ে গেছেন এবং মোটামুটি ভালো জায়গায় আছেন। তো তাদেরকে এই জায়গাটায় আমাদের মানে যেভাবে আমি শুনলাম এটিকে সেল করা, এবং সেল করার অভিযোগটা নানা জায়গা থেকে আসছে। আপনি খেয়াল করবেন আমাদের এখানে মুগ্ধর ভাই স্নিগ্ধ আছে, মনে আছে যে মুগ্ধ বিদেশে চলে গেছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনার এই অভ্যুত্থানকে ডাইভার্ট করার জন্য বহুমাত্রিক যে প্রচেষ্টা, এবং এখনো অনেকে আপনি দেখবেন বিশ্বাস করে কিন্তু সাহস করে বলেন মুগ্ধ মারা গেছে প্রমাণ দিতে বলে। হ্যাঁ, প্রমাণ দিতে বলে। তো আমাদের এই ধরনের বৈরী শক্তিগুলো যেখানে অ্যাক্টিভ আছে সেখানে আমাদের যে ধরনের প্রস্তুতিটা থাকা দরকার। আপনি একজন ধর্ষিতার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রচলিত ট্রিটমেন্টটা কিন্তু তার জন্য না, অ্যাপ্রোপ্রিয়েট না। তাকে প্রথমে যে ওয়ান স্টপ ক্রাইসিস ম্যানেজমেন্টে ভর্তি করা হয় এবং এর ভেতর থেকে তার যে মনস্তাত্ত্বিক আঘাতটা তার লাগে, এই কিশোরীটিকে প্রথমত আমাদের সোসাইটি, আপনি চাইলে এই সোসাইটিটা পরিবর্তন করে ফেলতে পারবেন না, তাকে এসে নানাভাবে তার কানে অনেকগুলো কথা ঢুকিয়ে দেওয়া হয় এবং তাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে ফেলা হয়। এবং আমি মনে করি যে হত্যাকাণ্ড দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, তাকে বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে তোমার জীবনের কোনো মূল্য নেই। কেন? তুমি একজন ধর্ষিতা, এই সোসাইটি তোমার পক্ষে দাঁড়াবে না, এই রাষ্ট্র তোমার পক্ষে দাঁড়ায়নি, আইন তোমার পক্ষে দাঁড়ায়নি। যদি আইন পক্ষে দাঁড়াতো তাহলে এই ধরনের ঘটনার পর অপরাধীরা, অভিযুক্তরা আপনাকে হুমকি দেওয়ার সুযোগটা পেত না। আমাদের শৃঙ্খলা বাহিনী যে অ্যাক্টিভনেসটা থাকা দরকার, আপনি যতই বলেন না কেন তথ্যর কোনো জায়গায় ভুল হলেও আমি একবার পরিষ্কার দেখতে পাচ্ছি এই জায়গায় তাদের শৈথিল্য ছিল, গাফিলতি ছিল।
জি, অনেক ধন্যবাদ। গাফিলতি না থাকলে এদেরকে এই সময়কালের মধ্যে গ্রেপ্তার করে ফেলা হতো। আর শেষ কথা বলবো, এই ঘটনার পর আপনি কখনোই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এই ক্ষতিটা পূরণ করতে পারবেন না। এই যে কিছুদিন আগে একজন রিক্সাওয়ালার ছেলে, আমরা কিন্তু শুনেছি যে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, তারপরে মারা যাওয়ার পর চিকিৎসার অভাবে মারা গেছে এবং তাকে ভ্যানে করে বাড়িতে লাশ নিয়ে যেতে হয়েছে। আমাদের এই শহরে মিডিয়া তোলপাড় হয়ে যায় শত শত গাড়ির বহর দেখে, হুট খোলা জিপ দেখে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার দামের গাড়িতে দেয়। আর এই জুলাই অভ্যুত্থানে আহত একজন মারা যাওয়ার পর তাকে ভ্যানে করে নিতে হয়। তার মানে হচ্ছে আপনি জুলাই অভ্যুত্থান বিক্রি করে এই যে প্রাডো গাড়ি নিয়ে চলছেন, এর বাইরে অন্য কোনো পুঁজি আপনার নেই। যে মানুষগুলো শত শত গাড়ি নিয়ে ঘুরে, এই প্রাডো গাড়ি নিয়ে চলে, আমি নিশ্চিত হয়ে বলি তাকে যদি বলেন ছোট করা হচ্ছে, তাতে আমার কিছু এসে যায় না। তারা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করে প্রাডো গাড়ির মালিক হয়েছে। জি, অনেক ধন্যবাদ। সাদিক আলম, উপায় কি আসলে? আসলে জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের মধ্যে বাঁচায় রাখতে হবে, এই জুলাইকে আমাদের ধারণ করতে হবে। আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে অনেকগুলো নতুন প্ল্যাটফর্ম হয়েছে, কিছু রাজনৈতিক হয়েছে, কিছু অরাজনৈতিক হয়েছে, কিন্তু জুলাইয়ের যারা যোদ্ধা আছে এখান থেকে মূলত মেইন স্ট্রিমে দুইটা প্ল্যাটফর্ম এখন ইতিমধ্যে আমাদের সামনে আছে। একটা এনসিপি, যেটা সাবেক জাতীয় নাগরিক কমিটি, আর একটা নতুন হইল ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। আমার মনে হয় যে আমাদের এরকম আরও কিছু প্ল্যাটফর্ম দরকার যারা শুধু জুলাই কেন্দ্রিক এখান থেকে জন্ম নেবে। জুলাইকে আলোচনা করতে হবে, জুলাইকে মানুষের কাছে বাঁচায় রাখতে হবে, জুলাইয়ে আমরা কেন রাস্তায় নামছি এটা আলোচনা করতে হবে। আসলে আমরা কিসের মধ্যে ছিলাম? আমরা যত অভিযোগই করি সরকারের বিরুদ্ধে, যাই বলি, কিন্তু আমরা হাসিনার চাইতে এখন ভালো আছি। আমাদের বাক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, আমি বাসায় নিরাপদে ফিরে যেতে পারবো। আমি একটা উপদেষ্টার সমালোচনা করলে আমাকে কেউ তুলে নিচ্ছে না, আমি সরাসরি সরকারি প্রধানের সমালোচনা করলে আমাকে সরাসরি মামলা দিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে না। এরকম অসংখ্য নজর আমরা ফেসিবাদের সময় কিন্তু বিষয়টা হচ্ছে যারা সরাসরি এই আন্দোলনে যুক্ত ছিল, যারা এখনো আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, যারা হুমকি ধামকির মধ্যে আছে এবং যারা আশঙ্কা করছে আওয়ামী লীগ যদি কোনোভাবে ব্যাক করতে পারে সেই সব পরিবার আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই আশঙ্কা থেকে তারা আসলে মুক্তি পাবে কিভাবে? প্রথমত আমি একজন এই নিরাপত্তা কিভাবে নিশ্চিত? রাজনৈতিক বিশ্লেষক না, আমার যতটুকু পড়াশোনা করছি তার ভিতর থেকেই অনেকের সাথে আলোচনা হয়েছে। মূলত আওয়ামী লীগ স্বাভাবিক অবস্থায় বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না, ন্যূনতম 20 বছর। এর কারণ হচ্ছে আমাদের যে জেনারেশনটা, এই যে ইউথ জেনারেশন বা জেনারেশন জুমার যারা বলেন, আমরা চোখের সামনে দেখছি যে এরা কী করছে। এই জেনারেশনটা পরিবর্তন হতে 30 বছর সময় লাগবে। আমরা কিন্তু ভুলবো না, আমরা যতই সরকারকে গালিগালাজ করি, যতই আমাদের উপদেষ্টাদের গালিগালাজ করি, যারা জুলাই বেঁচে দিচ্ছে বলে আমরা অভিযোগ করছি তাদেরকে আমরা গালিগালাজ করি, এটা আমাদের অধিকারের জায়গা থেকে, এটা আমাদের সরকার, আমাদের রক্তের উপর আলাদা সরকার। কিন্তু আওয়ামী লীগের যে নর্মালাইজ যে বিষয়টা, এটা কখনোই হবে না। কারণ জুলাই একটা গণ অভ্যুত্থান হয়েছে, ভোটের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হলে সে ফিরে আসতে পারে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন কাউকে ছুড়ে ফেলা দেওয়া হয় এবং জাতি সামগ্রিকভাবে তাকে রিজেক্ট করে, সে 20 বছর আগে স্বাভাবিক হতে পারবেন। তবে কিন্তু এই জুলাই পরিবারগুলোর যে নিরাপত্তাহীনতার কথা ভাব, তাদের মনের মধ্যে যে সংশয়, এটা কাটবে কিভাবে? আমার এখন যে জিনিসটা অনুধাবন, যে হয়তোবা সামনে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, সরকারের যে প্রোক্লেমেশনটা হবে, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর যে জুলাই যারা গণ অভ্যুত্থান, ইভেন আমি নিজে বিপদগ্রস্ত, এখনও আমি বিপদে আছে। যদি কোনো কারণে প্রোক্লেমেশনটা না হয়, আমার ফাঁসি হবে। ইভেন এখানে যারা আছে, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে, যারা আজকে উপদেষ্টা, এদের ফাঁসি হবে। প্রোক্লেমেশন হবে, সে জায়গায় তো মোটামুটি সবাই একমত। প্রোক্লেমেশনটা দ্রুত হওয়ার পরবর্তী সময়ে হয়তো সরকারি গ্যাজেট হবে। আমি কখনোই কোটা বা নতুন করে কোনো সংরক্ষণের পক্ষে না, তবে আমি এটুকু বুঝি যে যখন কোনো দল, কোনো সরকার, কোনো গোষ্ঠী জুলাইকে ধারণ করবে এবং আগামী ইলেকশনে জুলাইকে ধারণ করে নির্বাচনে যাবে, আমার মনে হয় তারা আগামীতে সরকারে আসবে। এখন যারা রাজনীতি করছে তারা তো জুলাইকে ধারণ করে, হ্যাঁ অবশ্যই জুলাইকে ধারণ করছে, কিন্তু তাদের ধারণের এখনকার অবস্থা হচ্ছে তারা তখনই জুলাইয়ের শহীদদেরকে মনে পড়ে যখনই তাদের মনে হয় যে পাবলিক তাদেরকে আর বিশ্বাস করছে না। তাদের ধারণের যে লেভেলটা, যেটা 5ই আগস্টের আগে ছিল আর 5ই আগস্টের পরবর্তী সময়ে এক না। তো সেই ক্ষেত্রে তাদের যে, এটা আমি আবারও বলবো যে তারা এই জুলাইকে বেঁচে খাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আজকে জুলাইকে নিয়ে আমরা কথা বলতে পারছি, স্নিগ্ধকে নিয়ে কথা বলতে পারছি, তারপরে আবু সাইদ তাকে হত্যা করা হয়নি, তাকে এলইডি বা গ্রাফিক্স দিয়ে বানানো হয়েছে, এগুলো শুনতে পাচ্ছি। আসলে পরাজিত শক্তি যারা আছে, এদের অনেক পয়সা আছে, অনেক টাকা আছে, এরা প্রপাগান্ডা চালাবে। তবে এইটুক মোটামুটি নিশ্চিত যে আগামীতে বাংলাদেশের মানুষ যারা প্রকৃতভাবে এইরকম ফেক জুলাই চেতনা
অরিজিনালি যে জুলাই চেতনা আমরা ধারণ করি, বিশেষত 5ই আগস্টে যেদিন আমরা যে জুলাই চেতনা ধারণ করে রাস্তায় মরতে নেমেছিলাম, যারা এটা ধারণ করবে তারা পাওয়ারে আসবে। আর তারা যখন পাওয়ারে আসবে, আমি বিশ্বাস করি যে জুলাই যারা যোদ্ধারা থাকবে এরা ভয় পাবে না। জি, অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতির সময় হচ্ছে, আবার দর্শক ছোট একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত। আরআইসিএল স্টিল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে। মীর মাহবুব রহমান স্নিগ্ধ, নির্বাচনে অনেক আলোচনা হচ্ছে, এখন সংস্কারের প্রক্রিয়া চলছে, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক চলছে এবং ঐকমত্যের একটা পর্যায়ে আছে এবং সবাই আশা করছে একটা ঐকমত্যের ভিত্তিতে সামনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরের বাস্তবতা আসলে কি দেখছেন, আমরা যে ইস্যু নিয়ে কথা বলছি? আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এবার নির্বাচনের পরে আওয়ামী লীগ তো কোনোভাবেই নির্বাচন করতে পারবে না, এটা আমরা কেউই হতে দিব না। আমরা সবাই চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে। আওয়ামী লীগ ব্যতীত যারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করবে। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের কারণেই তারা আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছে এবং নতুন করে তারা তাদের ক্ষমতা আসার রাস্তা সেটা পরিষ্কার হয়েছে। আদারওয়াইজ এই গণঅভ্যুত্থান যদি না হতো, আমরা কিন্তু 2029-এর আগে কোনো নির্বাচনের কথা চিন্তাই করতে পারতাম না। তো আমার কাছে মনে হয় যে যারাই ক্ষমতায় আসবে তারা এটি মনে প্রাণে ধারণ করেই আসবে এবং তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য তাদের সর্বোচ্চ নিয়ে কাজ করে যাবে। তখন আর এই জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকবে না? অবশ্যই প্রশ্ন থাকবে। এই সরকার যেরকম কাজ করছে তার থেকে যদি বেটার পারফরমেন্স নির্বাচিত সরকার দিতে পারে, সেক্ষেত্রে যদি এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদেরকে সেই পরিবেশ তৈরি করে দিতে পারে যেখানে তারা নিজেদেরকে নিরাপদ মনে করবে, সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন থাকবে না। কিন্তু সেটি করতে যদি সেই নির্বাচিত সরকারও ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই নির্বাচিত সরকারের উপরও প্রশ্ন উঠবে। শরীফ ভাই, এই জায়গায় একটু জানতে চাই, এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সিনারিও দেখছেন, যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে শহীদ পরিবারের একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন আছে। মানুষ খুব বেশি নিরাপদ বোধ করে না পুরো দেশেই, আসলে রাজধানী তো বটেই। সেই জায়গাটাই নির্বাচনের পরে এই সিনারিও পরিবর্তন হবে বলে মনে হয় কিনা? প্রথমত গত কয়েকদিন আগে জি দেখলাম সোশ্যাল মিডিয়ায় জামালপুরের একজন সমন্বয়ক তিনি ফেসবুক লাইভে এসে তিনি তার নিরাপত্তাহীনতার কথা বলছেন। এর আগে গোপালগঞ্জে কয়েকজন সমন্বয়ক আক্রান্ত হয়েছেন, হাসপাতালে গেছেন। ঘটনাটা বিভিন্ন জায়গায় ঘটছে বিচ্ছিন্নভাবে। খুব টার্গেটেড মনে হচ্ছে। অবশ্যই যে কথাগুলো শোনা যায় জি, আক্রমণ করার আগে তার ভেতর থেকে বোঝা যায় যে টার্গেট। তো এই টার্গেটগুলোকে সরকার চাইলেই অনেক সময় এটাকে থামানো যায় না। তবে একটা সোশ্যাল প্রতিরোধ যদি তৈরি না হয়, এবং সোশ্যাল প্রতিরোধটা তৈরি হওয়ার পেছনে শ্রদ্ধার জায়গাটা থাকতে হয়, গ্রহণযোগ্যতার জায়গাটা থাকতে হয়। যখন আপনি এই বিষয়টাকে ওন করবেন, তখন তার জন্য আপনি এক ধরনের রেসপন্স করবেন। আর যদি ওন না করেন, তাহলে আপনি কিন্তু ঝুঁকি নিয়ে দেখে আসবেন। ওন করবে না কেন, মানে ওন না করার কারণ কি? পর্যায়ক্রমে যে নানা ধরনের বিতর্ক আমাদেরকে পিছু ছাড়ছে না, প্রায় প্রতিনিয়ত নানা রকমের তর্কগুলো আসছে সমন্বয়কদের নিয়ে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের যে কথাগুলো আসছে, আন্দোলনে যারা সম্পৃক্ত, এবং এর ভেতরে পুরোটাই যে সত্য আমি এটি বলবো না, আবার পুরোটাই যে মিথ্যা তাও বলবো না, কারণ আমরা সোসাইটির বিভিন্ন জায়গা থেকে তো অনেকগুলো ঘটনা দেখছি। জি জি, আজকে দুজন এপিএস এর বিরুদ্ধে দুদক তারা কিন্তু একটা পদক্ষেপ নেওয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ এর ভেতর থেকে আপনাকে বলতে হবে যে এখানে কিছু একটা ঘটেছে, তা না হলে দুদক কি ছায়ার পেছনে নিশ্চয়ই ছুটবে না। তবে আমরা এই অবস্থাটা চাইনি। গণতন্ত্র ফিরে আসার ভেতর থেকে, গণতন্ত্র মানে শুধুমাত্র ভোট না, আপনার প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হয়, আপনার সোসাইটির মধ্যে প্রাণ শক্তিটা ফিরে পায়, আত্মবিশ্বাসের জায়গাটা ফিরে পায়, জবাবদিহিতার জায়গাটা ফিরে পায়। এখন একজন মানুষ থানায় গিয়ে যে ধরনের ফিডব্যাকটা পায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, নিশ্চয়ই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশ যখন ফিরে যায়, একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন দায়িত্বটা গ্রহণ করে, তখন এই প্রতিষ্ঠানগুলোর রিয়াকশনটা একটু ভিন্ন ধরনের হয় এবং তারা প্রো পিপল কতগুলো রিয়াক্ট করার চেষ্টা করে। সুতরাং নির্বাচনের ভেতর থেকে যখন একটা সরকার আসবে, তখন কতগুলো জায়গায় নিরাপত্তার যে ইস্যুগুলো আছে, আমার ধারণা পাবলিক যেভাবে সহযোগিতা করবে প্রতিষ্ঠানগুলোকে, আবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাবলিকের চাহিদার প্রতি তাদের রেসপন্সটা সেই ধরনের। এখন কি কারণে একটু এখন যে অবস্থাটা আছে,
সোসাইটির মধ্যে একটা মব কালচারটা এখানে কিন্তু আছে। আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখছি। এবং গত পরশুদিন সম্ভবত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে তিতি বিরক্ত হয়ে বলছেন যে আর অ্যালাউ করব না, যদিও শব্দ চয়নের ক্ষেত্রে কতগুলো দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, আর করব না, তার মানে হচ্ছে যে এর আগেই যেগুলো করেছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু সোসাইটির মধ্যে একটা রিয়াকশন, রিপারকাশন তৈরি হয়। আমি স্বীকার করি বা না করি, বলি বা না বলি, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তো নিরাপত্তাহীনতার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে পুলিশের জায়গা থেকে, এবং এই যে সমন্বয়ক যারা, আমি জামালপুরের যার কথা বললাম, তিনি কিন্তু অভিযোগ করছেন যে পুলিশেরকে ডাকার পরেও তারা সহযোগিতা করছে না। এর আগে খুলনায়ও কিন্তু রাতের বেলায় এসে তাদেরকে পেটানোর পরে তারা বলছে যে পুলিশ আমাদের সহযোগিতা করছে না। আবার কোথায় যেন দেখলাম বলছে যে আমি সমন্বয়কারী, এটাও খুলনায়, আমি সমন্বয়কারী, এটা ভাই। এটা শোনার পর পুলিশ আমাকে আরো বেশি পিটিয়েছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার যে ফিল্ডের যে রিপারকেশন, ফিল্ডের যে অ্যানালাইসিস গুলো, এর ভেতর থেকে কতগুলো সত্যতা বেরিয়ে আসে, কতগুলো ছিদ্র বেরিয়ে আসে, এবং এর ভেতর থেকে আপনি একটা সিদ্ধান্তে যাওয়ার জন্য আপনাকে কতগুলো ক্লু কিন্তু ধরিয়ে দেয়। আপনি সোহরাওয়ার্দী উদ্যানে, আমি শেষ করে দিই, সোহরাওয়ার্দী উদ্যানে ওটি কিন্তু বেশ আলোচিত হয়েছে যে এই জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে গণ ইফতার করালেন, আবার অন্যদেরকে আপনি সোনারগাঁ হোটেলে অমুক অমুক জায়গায় ইফতার করালেন। মানে এর ভেতর থেকে দৃষ্টিভঙ্গির যে জায়গাগুলো, তো তবে আমরা মনে করি যে আপনি ঢাকার কোনো একটি জায়গায় ডেকে তাদেরকে গোলাপ ফুলের মালা পরান বা না পরান, তারা তো এই পরিবর্তনে তাদের জীবন দিয়ে ইতিহাসের যে জায়গাটা করে নিয়েছে, আপনি চাইলেই সেখান থেকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। তবে ইতিহাস যেন তাদেরকে মনে রাখে, সেই ধরনের কতগুলো সিদ্ধান্ত, পদক্ষেপ আপনাকে অবশ্যই। জি, অনেক ধন্যবাদ সাদেক আল আরমান। নির্বাচনের জায়গাটা যেটি বলছিলেন যে এখন যে সব বাস্তবতা চলছে, নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এখন একটা বিষয় এরকম যে নির্বাচনের যে দাবি, সেই জায়গাটাই ধরেন বিএনপির পক্ষ থেকে একটা দাবি হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হইতে হবে। এটি কি ধরেন এইসব কারণে এই দাবিটা আরো ভ্যালিড হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা জাতি হিসেবে অনেক অকৃতজ্ঞ। আজকে বিএনপি সারা বাংলাদেশের যে সাংগঠনিক পাওয়ার শো করতেছে, তাদের সাংগঠনিক অবস্থা তারা দেখাচ্ছে, গত 15 বছর বিএনপির এই সাংগঠনিক শক্তি ছিল না। বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতা আজকে যেভাবে এলাকায় টহল দিচ্ছে, যেভাবে মহড়া দিচ্ছে, গত 15 বছর তাদের এই অবস্থা ছিল না। বিএনপি জনাব রিজভী সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন 6 বা 7 আগস্টে, সেই বক্তব্য তিনি ভুলে গিয়েছেন যে তিনি বলেছিলেন মাসুম বাচ্চারা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। আমার মনে হয় বিএনপি এই নিরীহ বাচ্চারা এবং ছাত্র গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা লিড দিয়েছে, এদের অবদানকে ভুলে গেছে। যদি বিএনপি মনে হয় ধরেন, এটা আপনার কথা বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিএনপির অবদানকে স্বীকার করছে না। বিএনপি এই যে ধরেন এই যে ক্রেডিটটা নেয়ার যে টেন্ডেন্সি বিভিন্ন পক্ষের, সেটি কি একটা মানে যৌক্তিক কিনা? ধরেন একটা মুখোমুখি অবস্থা, একজনকে ক্রেডিট দিতে গিয়ে আরেকজনকে একটু অপমান করা, সেই জায়গাগুলো হচ্ছে কিনা? আমার এখানে যেটা বিষয় যে বিএনপি জামাত সহ যতগুলো বিরোধী দল দীর্ঘ 17 বছর মুক্তি সংগ্রামে লড়াই করেছে, তাদের অবদানকে আমরা স্যালুট জানাই এবং তাদেরকে ঘৃণা করে যারা আওয়ামী লীগের তাবেদারি করেছে এবং এই সরকারের সময় এসে আবার সুবিধাভোগী হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এরকম লোক আমাদের মাঝে অভাব নেই, তারা দুই পক্ষের সময় বেনিফিশিয়ারি হয়েছে। এখন বিএনপি এবং জামাতের যে অবদান, এই অবদান অনেক বেশি। তাদের অবদানকে আমরা স্বীকার করি। এই আন্দোলনে আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা আমাদেরকে খাবার দিয়েছে, পানি দিয়েছে, রক্ত বের হওয়ার পরে মাথার মধ্যে পট্টি বেঁধে দিয়েছে, এরা পলিটিক্যাল পার্টির নেতা কর্মী, কোনোভাবে তাদেরকে আমরা অস্বীকার করার সুযোগ নেই। না, কিন্তু সেই ডিবেট হয় কেন? বিএনপি কেন শুনতে হয় যে 15 বছর আপনারা কেন পারেন নাই? না, বিএনপিকে শুনতে হয় এই কারণে, বিএনপি যখন এই যে মানুষ জীবন দিছে, একটা জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে, মানুষ নতুন একটা রাজনীতি চায়, কিন্তু এই যে পুরনো যে ট্র্যাডিশনাল রাজনীতি বিএনপির কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, তখনই মানুষ হতাশ হয়। বিএনপি তো আমার দল, আমি এই বিএনপির জন্য সাপোর্ট করছি, কিন্তু বিএনপি আবার দেখি অন্যদের মতো যারা ছিল বিগত সময়ে কিছু কিছু জায়গায় এমন কিছু ঘটনা হচ্ছে বা ফ্যাসিবাদের পদধূলির মতো নতুন কিছু শোনা যায়, তখন মানুষ শঙ্কিত হয়। শঙ্কিত হওয়ার পরে তখন তাকে খোঁচা দিয়ে কথাটা বলে যে আপনি যে বারবার প্রশ্ন করতেছেন ইলেকশনের জন্য, আসলে আপনি কি করছেন? কিন্তু বিএনপির এই অবদান ছাড়া এই গণ অভ্যুত্থান কোনোভাবেই 17 বছর ধরে ভোটটাই চাচ্ছে,
এখন কি তার ভোট চাওয়াটা মানে অনৈতিক মনে হচ্ছে? না না, আমি আপনার সাথে এখানে একমত যে বিএনপি গত 10 বছর যাবত যে দাবিটা করছে 2014 সালের শুরু থেকে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এখন পর্যন্ত বিএনপি সেই দাবিতেই আছে। এবং আমি এটা মনে করি না যে বিএনপির এই দাবিটা অমূলক। একটা জনগণ নির্বাচিত সরকার, তার যেরকম স্ট্রেংথ থাকে, তার যেরকম ভিত্তি থাকে, তিনি যেভাবে কাজ করতে পারে, একটা গণ অভ্যুত্থানের সরকার ওইভাবে কাজ করতে পারে না। তবে হ্যাঁ, গণ অভ্যুত্থানের সরকার যে জিনিসটা করতে পারে সেটা নির্বাচিত সরকারটা করতে পারবে না। যেরকম এই যে যারা গণহত্যাকারী, এদের বিচারের যে বিষয়টা, এদের বিচারটা করতে পারবে এই সরকার। বিএনপির সময় যদি এই বিচারগুলো করা হয়, সেই ক্ষেত্রে প্রশ্ন উঠানো যাবে যে আসলে এটা নির্বাচিত সরকার রাজনৈতিকভাবে বিচার করেছে। কিন্তু এই সরকার যদি এই বিচারটা কার্যক্রম করে, আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে এবং পরবর্তীতে জুলাই প্রক্লেমেশনটা শেষ করে, আমার মনে হয় যে ন্যূনতম যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, যেরকম আমি নিজে সরকারের একেবারে একটা গুরুত্বপূর্ণ কমিশন হিসেবে সব জায়গায় দেখেছি দাঁড়াও ভরা, এই ফ্যাসিবাদের দোসররা ভরা, এদেরকে যদি আমরা মুছে ফেলতে না পারি, এদেরকে যদি আমরা এখান থেকে রিমুভ করতে না পারি, আমরা ভাই সামনে আবার ফ্যাসিবাদের সম্মুখীন হব। কারণ এই শ্রেণীটা চাটা শ্রেণী, এরা বিএনপিকে আজকে চাটতেছে, কয়েকদিন আগে এরা আওয়ামী লীগকে চাটছে। যদি এই জায়গায় অন্য যে কোনো পার্টি আসে তাদেরকে চাটবে, এদের নিজেদের কোনো নৈতিকতা নাই। এই চাটা শ্রেণী যারা আছে, যারা চাটতে চাটতে নিজেরা 100 কোটি টাকার মালিক হয়, সাধারণ একটা পিয়ন, সাধারণ একটা আমলা, সাধারণ একটা সচিব, সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, দুবারে তার ফ্ল্যাট থাকে, কেনাডায় তার ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে। এই আমলাগুলোকে, এগুলো আমাদের দেশের সমাজের জন্য এবং আমাদের জাতির জন্য কলঙ্ক এবং বিষ, এদেরকে রিমুভ করতে হবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করতে পারবে কিনা সেটি আজকে প্রধান উপদেষ্টা বলেছেন, আল জাজিরা একটা ইন্টারভিউতে বলেছেন যে এটি আসলে দলগুলোর উপর নির্ভর করছে। আমার মতে এটি শুধুমাত্র দলগুলোর উপর নির্ভর করছে না, এটি নির্ভর করছে এই বাংলাদেশের জনগণের উপর, এই বাংলাদেশের 2000-এর মতন শহীদ পরিবারদের উপর, এই বাংলাদেশের 20,000-এর মতন আহত পরিবারদের উপর। শুধুমাত্র দলদের মতামতগুলো নিলেই হবে না, বাংলাদেশের সকলের মতামত নিতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে নৃশংসতা আওয়ামী লীগ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে করেছে, সেই নৃশংসতার পরে এই দেশের জনগণ কখনোই চাবে না যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরত আসুক। অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত চাবে না যতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুষ্ঠু বিচার সম্পন্ন না হচ্ছে। আমি একটু আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসাবে আমি একটা প্রস্তাবনা দিয়েছি, সেখানে উল্লেখ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে অভিযুক্ত কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল শুধু নির্বাচন না, নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে হবে। এর আগেও তো জামাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কনফিডেন্ট না, এটা জুলাই, যদি ধরেন আমার যে প্রস্তাবনাটা ছিল সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক। জামাতের ক্ষেত্রে যদি হয়, অবশ্যই যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত দল হিসাবে অভিযুক্ত হয় এবং তাদের বিচার যদি হয়তো, তাদের রায় হয়েছে কিনা আপনি নিশ্চয়ই জানেন, এখনো রায় হয় নাই, যদি তারা দল হিসাবে অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়ে আসে, সেই ক্ষেত্রে আমি যেহেতু 71-কে আমার চোখে দেখিনি, আমার জন্ম হচ্ছে 2000-এ, আমি তখন 24-এ যা দেখেছি, জানেন তো 71-এ কি হয়েছে। অফকোর্স আমি 71-এর মুক্তিযুদ্ধকে ওন করি এবং স্বীকার করি, তবে আমি এটাও মনে করি যারা 24-এর গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, তারা আপামর বাংলাদেশের মানুষের শত্রু এবং এরা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে যদি সক্রিয় হয়, এটা দেশ এবং জাতির জন্য বিপদ। অনেক ধন্যবাদ। শেষ করব আমরা একেবারেই শরীফ ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এটা সমাধান কিভাবে হবে? শেষ করতে আমরা 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি পাবেন না। হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের যে সম্পৃক্ততা এবং তার দায়, এটা তো আওয়ামী লীগ অস্বীকার করলেও বাংলাদেশের মানুষ তো আর অস্বীকার করতে পারে না, করবেও না। মাত্র এখন পর্যন্ত আমাদের শরীরে দগদগে ঘাগুলো আছে। এই জায়গাটায় রাজনৈতিক দল তাদের যেমন একটা ভূমিকা, শহীদ পরিবার, আহত পরিবার, তাদের একটা স্পেসিফিক ভূমিকা। সময় খুব কম, তারপরেও কি একটু দায় চাপানো যাচ্ছেন? সরকার থেকে বলছে রাজনৈতিক দলগুলো করবে, দলগুলো বলছে সরকার করবে, কোনো দায় চাপানো যাচ্ছেন কি? অবশ্যই একটা দায় চাপানোর চেষ্টা আছে। এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের বক্তব্য দিয়েছেন, আজকের বক্তব্যের সঙ্গে আমি কতগুলো জায়গায় একটু ডিফার দেখতে পাচ্ছি। একজন সমন্বয়ক কিন্তু বলেছেন যে ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ এবং অশুদ্ধ আওয়ামী লীগ। অর্থাৎ আমিও দেখতে পাচ্ছি যে এদের মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় আসতে পারছেন না, এবং এই নির্দিষ্ট জায়গায় আসতে না পারার কারণে বিচার প্রক্রিয়াটা শুরু করতে দেরি হচ্ছে। সেকেন্ড হচ্ছে মানুষের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে কোনো ধরনের নেগোসিয়েশনের, আগামী মাসে শেখ হাসিনার বিচার শুরু, সেটিও বলেছেন প্রধান উপদেষ্টা। আমি সামগ্রিকভাবে বলছি যে মানুষের মনের মধ্যে কতগুলো সন্দেহ তৈরি হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে কোনো ধরনের, এই যে 3 দিন বা 7 দিন আগে আপনি কুমিল্লাতে জামাতের একটা অনুষ্ঠান, সেখানে আওয়ামী লীগের একজন পদধারী নেতা তিনি প্রথম সারিতে বসে আছেন এবং দলের সাধারণ সম্পাদক যে প্রোগ্রামে উপস্থিত থেকেছেন সেই অনুষ্ঠানে, আবার রয়ের একজন বড় কর্মকর্তা, একটা রাজনৈতিক
মানে কর্মসূচির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন। এই ঘটনাগুলো এক ধরনের প্রশ্ন তৈরি করছে যে আওয়ামী লীগকে কেউ কেউ পেছনে পেছনে ভেতরে ভেতরে তাদের সাথে একটা সমঝোতা করার, মূলত তাদের ভোটটা নেওয়ার জন্য কোনো একটা চেষ্টা আছে কিনা। তবে এই রাজনৈতিক সমঝোতাগুলো এমন কোনো সমঝোতা যাতে না হয় যে সমঝোতা আমাদের এই শত হাজার শহীদের আত্মদানকে ব্যর্থ করে দেয়। অনেক ধন্যবাদ তিনজনকে এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখা হবে নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।